কান্দাহার প্রদেশ, আফগানিস্তান, মে 1998। জন মিলার, যিনি তখন এবিসি নিউজের একজন সংবাদদাতা ছিলেন আর পরবর্তীতে এফবিআই এর মুখপাত্র হবেন, আফগানিস্তান পাকিস্তান সীমান্তের বন্য ও দুর্গম অঞ্চল পেরিয়ে 11 দিনের এক দীর্ঘ যাত্রার শেষ করেন। প্রথম যেটা তার চোখে পড়ে সেটা হলো জেনারেটরের গর্জন, যা ওই দুর্গটিকে বিদ্যুৎ দিচ্ছিল, আর পেট্রোলের গন্ধ। দ্বিতীয় যেটা সে লক্ষ্য করেন সেটা হলো গুলির বৃষ্টি। বিন লাদেনের কনভয় এসে পৌঁছায়। ওসামা বিন লাদেনকে ঘিরে ছিল 7 জন দেহরক্ষী, যাদের দেখে মিলার তখনই বুঝে ফেলেন তারা আসলে শুধুই একটা শোয়ের অংশ। তিনি পরে স্মরণ করে বলেন, তাদের চোখ চারদিক ঘুরে ঘুরে কারো আক্রমণের খোঁজ করছিল। এটা হয়তো একেবারেই নাটকীয় কিছু ছিল, নয়তো একেবারেই অর্থহীন। কারণ যখন শত শত রাউন্ড গুলি আকাশে ছোড়া হচ্ছে, তখন কোনো গুপ্তঘাতককে শনাক্ত করা একেবারেই অসম্ভব। সেই দেহরক্ষীদের পেছন পেছন মিলার যখন কুঠিরে প্রবেশ করেন, তখন তিনি হয়ে ওঠেন পশ্চিমা বিশ্বের হাতে গোনা কিছু সাংবাদিকদের মধ্যে একজন, যিনি ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার নিয়েছিলেন রহস্যময় ওসামা বিন লাদেনকে। আমরা বিশ্বাস করি যে বিশ্বের সবচেয়ে বড় প্রতারণাকারী দেশ হচ্ছে আমেরিকা। আমরা বিশ্বাস করি বিশ্বের সবচেয়ে বড় ষড়যন্ত্র ওরাই চালায়। আমাদের ওপর যে হামলা হচ্ছে তার জবাব দেওয়ার একমাত্র উপায় হলো একই রকম পদ্ধতি ব্যবহার করা। আমরা কোনো পার্থক্য করি না, সে সামরিক পোশাক পরা সৈনিক হোক অথবা সাধারণ বেসামরিক নাগরিক। এই ফতোয়ার আলোকে তারা সবাই লক্ষ্যবস্তু। মিলার বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করেছেন সাক্ষাৎকার নিতে ওসামা বিন লাদেনের, যিনি তখন সদ্য একটি ধর্মীয় ফতোয়া জারি করেছেন, যেখানে মুসলমানদেরকে আমেরিকানদের হত্যা করার আহ্বান জানানো হয়েছে। কিন্তু এই সাক্ষাৎকারটিও মূলত একটা প্রদর্শনী ছাড়া আর কিছু নয়। মিলারকে তার প্রশ্নগুলো আগেই লিখিতভাবে জমা দিতে বাধ্য করা হয়। তাকে জানানো হয় উত্তরগুলো তার জন্য অনুবাদ করা হবে না এবং তিনি কোনো অনুস্মারক বা ফলো আপ প্রশ্ন করতে পারবেন না। সব মিলিয়ে এটি ছিল এক ধরনের থিয়েট্রিক দৃশ্যপট। এই নাটকীয় সাক্ষাৎকারই যেন যথার্থ ভূমিকা হিসেবে কাজ করে একজন মানুষের সঙ্গে পরিচয়ের, যিনি পরবর্তীতে হয়ে উঠবেন 21 শতকের সবচেয়ে ভয়ঙ্কর আতঙ্ক। এই সাক্ষাৎকারের অল্প সময় পরই ঘটে আরও বিস্ফোরক এক নাটকীয় ঘটনা। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি তাদেরকে দেখবে এবং তাদের সম্পর্কে শুনবে মিডিয়াতে, ইনশাআল্লাহ। Car bombs exploded outside the U.S. embassies in Nairobi and Dar es Salaam on the morning of August 7, 1998. U.S. Navy officials in Bahrain today said suspected suicide bombers badly damaged in a terrorist attack in Yemen. American sailors were killed, injured, missing. Yemen today. The U.S. বিশ্বজুড়ে ভয়াহত ও বিভ্রান্ত জনসাধারণ 2001 সালের সেপ্টেম্বরের 11 তারিখের সকালে মিডিয়ার মাধ্যমে প্রথমবারের মতো পরিচিত হল সন্ত্রাসবাদের যুগের সাথে। টেলিভিশনের পর্দায় ঝাপসা ও কাঁপা কাঁপা ছবির মধ্য দিয়েই মানুষ জানতে শুরু করল তথাকথিত ইসলামিক সন্ত্রাসবাদের কথা, আর সেই আফগানিস্তানে গুহাবাসী সৌদি নির্বাসিত ব্যক্তিকে, যিনি নাকি সন্ত্রাস এনে দিচ্ছেন তাদের দোরগোড়ায়। Tell us a bit about Osama bin Laden. What sort of resources and manpower and money he's got and what he's trying to achieve. What is Osama bin Laden? Is he a politician? Is he a warrior? Is he a preacher? A little of all? A little of all, I think, sir. He's a millionaire Saudi businessman believed to be living in exile in Afghanistan. He controls and finances Al-Qaeda, an umbrella network of Islamic militants. He is
very soft-spoken man. A man who is prepared to use overwhelming force in pursuit of his objectives. He is the face that has been put on this by almost everyone. A man of eloquence. He has declared all U.S. citizens legitimate targets of attack. Well, when I was in Afghanistan just a couple of days ago, I heard that he had operations in at least 55 countries, including last year's bombing of the USS Cole in Yemen. The mastermind behind the bombings of 2 U.S. embassies in Africa. In the last attack on the World Trade Center 8 years ago. Bernard Lewis has called him almost a poetic speaker of Arabic. Meanwhile, Osama bin Laden is a name that we have been hearing all day long as an individual who may, and we emphasize may, be responsible for these terrorist acts. It is a name we have heard before as well. আমরা সবাই ওসামা বিন লাদেন ও আল কায়েদার গল্প জানি, সেই গল্প যেটা 2001 সালের 11 সেপ্টেম্বরের ভয়াবহ ও যুগান্তকারী ঘটনার পর দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস অতিরিক্ত পুনরাবৃত্তির মাধ্যমে মানুষের মগজে গেঁথে দেওয়া হয়েছিল। এতবার বলা হয়েছিল সেই কাহিনী যে হিপনোটাইজ জনগণ ভুলে গিয়েছিল যে এটা আসলে একটা গল্প, একটি মিডিয়া নির্মিত উপকথা মাত্র। টিভির সংক্ষিপ্ত সাউন্ড বাইটগুলোর মাধ্যমে যেন বুঝিয়ে দেওয়া হয় সন্ত্রাসবাদ হলো আধুনিক কালের একটি উদ্ভাবন, যেটা ওসামা বিন লাদেন ও আল কায়েদা পুরোপুরি নিজেরা সৃষ্টি করেছে, এবং একই সঙ্গে ইসলামী মৌলবাদ যেন এক প্রাকৃতিক শক্তি, মধ্যপ্রাচ্যে চিরকাল ছিল, আরব উপদ্বীপে হাজার বছর আগে কোনো এক ধূলিঝড়ের ফলস্বরূপ জন্ম নিয়েছে। কিন্তু এটা এক বিশাল মিথ্যা। আসলে আধুনিক যুগে ইসলামী মৌলবাদের উত্থান এবং সন্ত্রাসবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহারের ইতিহাস বুঝতেই পারা যাবে না যদি না আমরা মুখোমুখি হই একটি সুদলিল প্রমাণিত কিন্তু দীর্ঘদিন ধরে চাপা দেওয়া ইতিহাসে। 18 শতকের মাঝামাঝি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতীয় উপমহাদেশে নিয়ন্ত্রণ নেয়, ঠিক তখন থেকেই ইসলাম ধর্মের রাজনৈতিক ও সাংস্কৃতিক ভূমিকা হয়ে ওঠে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও বিশেষ করে ব্রিটিশ সাম্রাজ্যের লক্ষ্য উদ্দেশ্যের সাথে জড়িত। আধুনিক মধ্যপ্রাচ্যের মানচিত্র গঠনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ব্রিটিশ সাম্রাজ্য। তারা শুধু ভৌগোলিক সীমারেখাই না, ধর্মীয় এবং রাজনৈতিক আন্দোলনের গতিপথও নিয়ন্ত্রণ করেছে। 18 ও 19 শতক জুড়ে আমরা দেখতে পাই ব্রিটেন ধীরে ধীরে উপমহাদেশের নিয়ন্ত্রণ নেয়, এবং তখন উইনস্টন চার্চিল বলেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যই তখন বিশ্বের সবচেয়ে বড় মহাম্মাদীয় শক্তি। 19 শতকে গ্রেট গেম নামে পরিচিত এক দ্বন্দ্ব চলে ভিক্টোরিয়ান ইংল্যান্ড ও জার শাসিত রাশিয়ার মধ্যে মধ্য এশিয়ায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য। এই দ্বন্দ্বে ব্রিটেন বিভিন্ন অজনপ্রিয় ইসলামী শাসকদের সমর্থন দেয়। তাদের ব্যবহারে রাশিয়া ও ব্রিটিশ ভারতের মাঝখানে একটা বাফার অঞ্চল তৈরি করা হয়। ভারতের উপর ব্রিটিশ আধিপত্য টিকিয়ে রাখার তাগিদেই 1882 সালে ব্রিটেন মিশর দখল করে, যার ফলে প্রায় 40 বছর ব্রিটিশ শাসন ও সামরিক উপস্থিতি বজায় থাকে, যেটা শেষ হয় 1956 সালে সুয়েজ সংকট দিয়ে। কার্টুন থেকে কনস্ট্যান্টিনোপল, জেরুজালেম থেকে জাকার্তা, মুসলিম বিশ্বের কোনো অংশই ব্রিটিশ প্রভাব থেকে রেহাই পায়নি। কখনো এই প্রভাব দিয়ে কঠোর ইসলামী শাসকদের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে, আবার কখনো সুদানের মতো অঞ্চলে বিদ্রোহ দমন করা হয়েছে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই ব্রিটিশ সাম্রাজ্যের উদ্দেশ্য ছিল একটাই, নিজেদের শাসনযন্ত্রকে অস্বস্তিতে ফেলে এমন সব আন্দোলন বা সরকারকে ধ্বংস করা, এবং যারা ব্রিটিশ ক্রাউনের সঙ্গে সহযোগিতা করতে রাজি তাদেরকে ক্ষমতায় বসানো এবং উৎসাহ দেওয়া। এই বিষয়গুলো স্পষ্টভাবে প্রতিফলিত হয় ভারতে, যেখানে জর্জ ফ্রান্সিস হ্যামিল্টন, ভারতের তৎকালীন সচিব, 1886 সালে লিখেছিলেন ব্রিটিশ কৌশলের কথা, মুসলিম ও হিন্দুদের বিভাজনকে কাজে লাগিয়ে দেশ শাসনের রোমান সাম্রাজ্যের পুরনো নীতির মতো ডিভাইড অ্যান্ড রুল প্রয়োগের বিষয়টি। তিনি লিখেছিলেন, আমাদের শাসনের আসল বিপদ এখনই নয়, বরং হয়তো 50 বছর পর আসবে, যখন ধীরে ধীরে পশ্চিমা চিন্তাভাবনা, সংগঠন ও আন্দোলনের ধারণা শিক্ষিত ভারতীয়দের মধ্যে ছড়িয়ে পড়বে। যদি আমরা শিক্ষিত ভারতীয়দের দুটি বিপরীত দৃষ্টিভঙ্গির গোষ্ঠীতে ভাগ করতে পারি, তাহলে এই বিভাজনের মাধ্যমে আমরা আমাদের শাসন ব্যবস্থাকে শিক্ষার বিস্তারের সূক্ষ্ম ও ধারাবাহিক আক্রমণ থেকে রক্ষা করতে পারব। তিনি আরও বলেছিলেন, আমাদের উচিত এমনভাবে পাঠ্যবই পরিকল্পনা করা যাতে একটা সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের পার্থক্য
আরও গভীর হয়। কিন্তু সম্ভবত ব্রিটিশ সাম্রাজ্য মুসলিম বিশ্বের আধুনিক রূপ গঠনে সবচেয়ে বড় ও পরিষ্কার প্রমাণ পাওয়া যায় সৌদ রাজপরিবারের উত্থান এবং আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠার গল্পে। এই কাহিনীর প্রতিটি কোনায় কোনায় ব্রিটিশদের ছোঁয়া স্পষ্টভাবে দৃশ্যমান। যখন ব্রিটেন মধ্যপ্রাচ্যে অটোমান সাম্রাজ্যকে দীর্ঘদিন সমর্থন দেওয়ার নীতি থেকে সরে আসার কথা চিন্তা করে, তখন ক্যাপ্টেন উইলিয়াম শেক্সপিয়ার নামের একজন ব্রিটিশ নাগরিক ও অভিযাত্রী প্রথম সরকারিভাবে যোগাযোগ করেন ইবান সৌদের সঙ্গে, যিনি পরবর্তীতে সৌদ রাজবংশের প্রতিষ্ঠাতা এবং সৌদি আরবের রাজা হবেন। শুধু যোগাযোগই না, শেক্সপিয়ারই প্রথম ইবান সৌদের ছবি তোলেন, তার বন্ধু ও মারণ পরামর্শদাতা হয়ে ওঠেন এবং তাকে অটোমানদের সঙ্গে মিত্রতা না করে ব্রিটিশদের সঙ্গে জোট গড়ার পরামর্শ দেন। 1915 সালে জেরাব যুদ্ধে, যেখানে ব্রিটিশ সমর্থিত ইবন সৌদ যুদ্ধ করছিলেন তুর্কি সমর্থিত প্রতিদ্বন্দ্বী ইবন রাশিদের বিরুদ্ধে, শেক্সপিয়ার যুদ্ধে নিহত হন। তার মৃত্যুর পর আরেক ব্রিটিশ গুপ্তচর কর্নেল টমাস এডওয়ার্ড লরেন্স আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেন লরেন্স অফ অ্যারাবিয়া হিসেবে, মধ্যপ্রাচ্যে অটোমান শাসনের বিরুদ্ধে আরব বিদ্রোহে তার ভূমিকার জন্য। যদিও তার আত্মজীবনী ও পরে হলিউডে বানানো সিনেমা মানুষকে বোঝাতে চেষ্টা করেছে যে তিনি নাকি আরবদের স্বাধীনতার জন্য নিঃস্বার্থভাবে লড়াই করেছেন। We do not work this thing for Faisal. No. For the English then? For the Arabs. The Arabs. কিন্তু বাস্তব ইতিহাস ও তার গোপন দলিল সম্পূর্ণ ভিন্ন কথা বলে। 1916 সালে লরেন্স মক্কার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পাঠানো এক মেমোতে দেখা যায় আরব বিদ্রোহকে কাজে লাগিয়ে ব্রিটিশদের ছলনাময় কৌশল কিভাবে পরিচালিত হয়েছে। তিনি লিখেন, আরবরা তুর্কিদের চেয়েও অস্থির। যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে তারা একটি রাজনৈতিক মোজাইকের মতো বিচ্ছিন্ন, ক্ষুদ্র, ঈর্ষান্বিত প্রিন্সিপ্যালিটিতে বিভক্ত থাকবে, যেগুলো কখনো ঐক্যবদ্ধ হবে না, কিন্তু সবসময় কোনো বাইরের শক্তির বিরুদ্ধে একত্রিত হতে প্রস্তুত থাকবে। এর বিকল্প হল আমরা নই, এমন কোনো ইউরোপীয় শক্তির দ্বারা উপনিবেশনায়ন ও নিয়ন্ত্রণ, যেটা অবশেষে আমাদের নিকট প্রাচ্যে বিদ্যমান স্বার্থের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে। পরে আরব ভূমির পুনর্গঠনের এক প্রতিবেদনে লরেন্স যেটা যুদ্ধ শেষে ব্রিটিশ ক্যাবিনেটের জন্য লিখেছিলেন, সেখানে তিনি আরব বিদ্রোহে ব্রিটিশ সমর্থনের পেছনে থাকা নির্লজ্জ ডিভাইড অ্যান্ড রুল কৌশলের কথা আরও স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি লিখেছিলেন, যখন যুদ্ধ শুরু হয় তখন ইসলামকে বিভক্ত করার তীব্র প্রয়োজন দেখা দেয় এবং আমরা সাবজেক্ট নয় বরং মিত্র খুঁজতে সম্মত হই। আমরা আশা করেছিলাম এমন একগুচ্ছ অনুসারী রাষ্ট্র তৈরি করে যারা নিজেরাই আমাদের পৃষ্ঠপোষকতার দাবি করবে, আমরা ভবিষ্যতে যে কোনো বিদেশি শক্তির বিরুদ্ধে প্রতিরক্ষা করে তুলতে পারব, যারা 3 নদীর অর্থাৎ মেসোপটেমিয়া অঞ্চলের দিকে নজর দেবে। Or is it Major Lawrence? Sir? Hey. Well, General, I will leave you. Major Lawrence Douglas has reports to make about my people and their weakness and the need to keep them weak in the British interest. প্রথম বিশ্বযুদ্ধের পর লরেন্স এবং ব্রিটিশ সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা সত্যিই খুব ব্যস্ত হয়ে উঠেছিল। যুদ্ধ পরবর্তী সময়টি ছিল একদিকে ব্রিটিশ সাম্রাজ্যের সর্বোচ্চ শিখর আর অন্যদিকে শতাব্দী প্রাচীন মধ্যপ্রাচ্য রাজনীতিতে ব্রিটিশ ষড়যন্ত্রের চূড়ান্ত প্রকাশ। রাজনৈতিক বাধ্যবাধকতা ও সাম্রাজ্যবাদী অহংকারের সংমিশ্রণে ব্রিটিশ পরিকল্পনাকারীরা গোপন একাধিক চুক্তিতে প্রবেশ করে, যা মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে আঁকে। এতে প্রমাণ হয় কেন পারফিডিয়াস অ্যালবিয়ান নামক পুরনো অভিযোগটা একেবারে অমূলক নয়। 1916 সালে ব্রিটিশ ও ফরাসিরা সাইক্স পিকট নামের এক গোপন চুক্তিতে উপনীত হয়। এই চুক্তি অনুযায়ী তারা যুদ্ধ জিতলে অটোমান সাম্রাজ্যের ভূখণ্ড নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এই চুক্তির মাধ্যমে তারা মক্কার শেরিফ আলী ইবনে হুসাইনকে দেওয়া স্বাধীনতার প্রতিশ্রুতি ভঙ্গ করে, যার নেতৃত্বেই আরবরা তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। একইভাবে তারা ইবনে সৌদকে যে আরব উপদ্বীপে বিজয়ের জন্য ব্রিটিশ সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তাও লঙ্ঘন করে। আর অন্যদিকে 1917 সালে ব্যালফোর ডিক্লারেশনে ব্রিটিশরা জায়োনিস্টদেরকে প্যালেস্টাইনে একটি ইহুদি রাষ্ট্র গঠনের আশ্বাস দেয়।
যদিও বলসেভিকরা 1917 সালে এই সাইক্স-পিকট চুক্তির গোপন তথ্য ফাঁস করে দেয়, তবুও তা ব্রিটিশ ফরাসিদের পরিকল্পনায় বিশেষ প্রভাব ফেলেনি। বরং এই চুক্তি যুদ্ধ পরবর্তী অটোমান সাম্রাজ্য ভাগের ভিত্তি তৈরি করে। এই চুক্তির ফলে যেসব কৃত্রিম সীমানা সৃষ্টি হয়, তারাই পরবর্তী 1 শতাব্দী ধরে যুদ্ধ, সংকট আর বিভ্রান্তির উৎস হয়ে ওঠে। কিন্তু শুধু মানচিত্রে দাগ টানাই যথেষ্ট ছিল না। ব্রিটিশদের দরকার ছিল নিজেদের স্বার্থেই অঞ্চলগুলোর রাজনৈতিক গঠন নির্ধারণ করা। সম্পূর্ণ নতুন নতুন রাষ্ট্র সৃষ্টি করা হয় এই প্রক্রিয়ায়। আরব উপদ্বীপে ব্রিটিশরা তাদের আশা স্থাপন করে ইবনে সৌদের উপর, কারণ ইবনে সৌদের মূল লক্ষ্য ছিল আরব দখল, কোনো সার্বজনীন ইসলামী আন্দোলন নয়। ব্রিটিশরা বুঝেছিল ইবনে সৌদের মতো কেউ উঠে এলে তাদের বিরুদ্ধে প্যান ইসলামী ঐক্য গড়ার সম্ভাবনা কমে যাবে। মার্ক কার্টিস তার সিক্রেট অ্যাফেয়ার্স, ব্রিটেনস কলিউশন উইথ র্যাডিক্যাল ইসলাম বইয়ে বলেন, ব্রিটিশরা চাইতো না এমন কোনো খলিফা উঠুক যে পুরো মুসলিম দুনিয়ার নেতৃত্ব দাবি করবে, কারণ সেটি ভারতে ব্রিটিশ শাসনের উপরও প্রভাব ফেলতে পারত। তাই ব্রিটিশরা ইবনে সৌদের মতো একজন সীমিত লক্ষ্যসম্পন্ন শাসককেই সমর্থন করে। যুদ্ধ শেষে ইবনে সৌদ ব্রিটিশদের মাসিক ৫,০০০ পাউন্ড ভর্তুকিতে নির্ভর করতেন, যা ১৯২২ সালে বেড়ে দাঁড়ায় বার্ষিক ১ লাখ পাউন্ডে। এই বাড়ানোটা করেছিলেন সেই সময়কার কলোনিয়াল সেক্রেটারি উইনস্টন চার্চিল। চার্চিল জানতেন ইবনে সৌদের সৈন্যরা, যাদের বলা হতো ইখওয়ান বা ওয়াহাবি হাড়কঠিন গোষ্ঠী, তারা ছিল রূঢ়, সহিষ্ণুতাহীন, সশস্ত্র ও নৃশংস। তারা বিশ্বাস করত যারা তাদের মতো বিশ্বাস করে না তাদের হত্যা করা এবং তাদের নারী ও শিশুদের দাসে পরিণত করাও ঈমানের অংশ। তবুও চার্চিল মেনেছিলেন, আমার ইবনে সৌদের প্রতি গভীর শ্রদ্ধা ছিল, কারণ তিনি আমাদের প্রতি সর্বদা বিশ্বস্ত ছিলেন। এই বিশ্বস্ততার পুরস্কারও তিনি পেয়েছিলেন। ব্রিটিশরাই প্রথম ইবনে সৌদের সৌদি আরব দখলের অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। বিনিময়ে ইবনে সৌদ প্রতিশ্রুতি দেন যে তিনি ব্রিটিশদের প্রতিবেশী প্রোটেক্টরেটগুলো আক্রমণ করবেন না। ১৯৩২ সালে ইবনে সৌদ হন সৌদি আরবের রাজা, কিন্তু সৌদি আরব নামটাও ছিল ব্রিটিশদের দেওয়া। ব্রিটিশ ফরেন অফিসের জর্জ র্যান্ডেলের মাথা থেকে আসেই নামকরণ। এভাবেই ব্রিটিশরা পুরো মধ্যপ্রাচ্যে খেলেছিল একই খেলা। তারা অস্ত্র, টাকা, প্রশিক্ষণ দিয়ে যাদেরকে নিজেদের পক্ষে পেয়েছে, এমনকি জঙ্গি ইসলামিক চরমপন্থীদেরও তাদের পৃষ্ঠপোষকতা করেছে, আর যারা তাদের আধিপত্যে বাধা হতে পারত তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ফিলিস্তিনে ১৯২০ সালের জেরুসালেম দাঙ্গায় জড়িত থাকার দায়ে ১০ বছরের কারাদণ্ড পাওয়া আমিন আল হুসাইনিকে ক্ষমা করে দেয় ব্রিটিশ সরকার। শুধু তাই নয়, তাকে গ্র্যান্ড মুফতি অফ ফিলিস্তিন পদে নিযুক্ত করা হয়। তবে এই নিয়োগ ছিল একটি শর্ত সাপেক্ষে, তিনি যেন ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেন। অন্যদিকে মিশর, যা প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ প্রোটেক্টরেটে পরিণত হয়, সেখানে ইসলামী গণ আন্দোলন মুসলিম ব্রাদারহুডের উত্থান ঘটে। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাসান আল বান্না। কখনো কখনো এই সংগঠন ব্রিটিশ সামরিক উপস্থিতির জন্য সরাসরি হুমকি হয়ে উঠলেও ব্রিটিশরা এটিকে একটি কৌশলগত সুযোগ হিসেবেই দেখেছে, কারণ মুসলিম ব্রাদারহুড ছিল ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ ও কমিউনিজমের বিকল্প। এই দুটি আদর্শই ছিল ব্রিটিশদের জন্য আঞ্চলিক আধিপত্যে হুমকি। তাই উভয়ের অভিন্ন শত্রু থাকার কারণে ব্রিটিশরা এই ইসলামী আন্দোলনের সঙ্গে আঁতাত করে, এমনকি ১৯৪২ সালে গোপনে আর্থিক সহায়তাও দেয়। ইরাকে, যেখানে ব্রিটিশরা তাদের নিয়ন্ত্রিত মেসোপটেমিয়ান অঞ্চলে অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন ছিল, তারা প্রিন্স ফয়সালকে সাহায্য করে তাকে ইরাকের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা করে। ফয়সাল ছিলেন ব্রিটিশদের ঘনিষ্ঠ, যিনি টি লরেন্সের পরামর্শে ব্রিটিশ অর্থে পরিচালিত সফরে বেরিয়ে এক ব্রিটিশ সমর্থিত গণভোটে জয়লাভ করে ১৯২১ সালে সিংহাসনে বসেন। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এই অঞ্চল জুড়ে ব্রিটিশ প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে এখন পেছনে ফিরে তাকালে তা অভাবনীয় মনে হয়। তবে এই সাম্রাজ্য ধরে রাখতে যেসব রাজনৈতিক চাল, ষড়যন্ত্র ও জোট পরিবর্তনের আশ্রয় নিতে হয়েছিল, তাই প্রমাণ করে ব্রিটিশরা আসলে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারেনি। বাস্তবে তাদের সাম্রাজ্য তখন ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছিল, আর তার জায়গা নিচ্ছিল একটি নতুন বিশ্বশক্তি, যুক্তরাষ্ট্র। এই ক্ষমতা হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ারও অপেক্ষা করেনি, বরং মুসলিম বিশ্বের সঙ্গে তাদের নিজস্ব কূটনৈতিক সম্পর্ক শুরু করে আরও আগেই। An American destroyer comes alongside a cruiser in Great Bitter Lake on the Suez Canal in Egypt. It brings Ibn Saud, king of the 5 million people of Saudi Arabia, to a conference with President Roosevelt, stopping off here on his return from the Crimea Conference. The destroyer has been decked out with rare carpets for the monarch.
This 800-mile trip marks the first time that King Ibn Saud has ever left his native land. 1945 সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ও সৌদি রাজা ইবনে সৌদের ঐতিহাসিক সাক্ষাৎ। এই বৈঠকটি হয়েছিল মিশরের গ্রেট বিটার লেকে অবস্থিত ইউএসএস কুইন্সি যুদ্ধজাহাজে। রাজা সৌদের প্রথম বিদেশ সফর ছিল ব্যতিক্রমধর্মী অনেক অনুরোধ ও বিশেষ ব্যবস্থার সমন্বয়। সৌদি প্রতিনিধি দল জোর দিয়ে বলেছিল তারা 48 জনের একটি দল নিয়ে আসবে, যদিও আমেরিকানরা আগে বলেছিল তারা সর্বোচ্চ 10 জনকে জায়গা দিতে পারবে। তারা জাহাজে নির্ধারিত কেবিনে না থেকে জাহাজের ডেকে তাঁবু খাটিয়ে তাতে ঘুমাতে চেয়েছিল। তারা নিজস্ব ভেড়াও নিয়ে এসেছিল, কারণ রাজা বিশ্বাস করতেন একজন ভালো মুসলিম কেবল তাজা জবাই করা পশুর মাংসই খেতে পারে। এই সব ব্যতিক্রমের বাইরে এই বৈঠক ছিল ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ। প্রথমত, এটি প্রমাণ করেছিল যে তখনকার বিশ্ব যখন আরব উপদ্বীপের বিষয়ে খুব একটা জানত না, তখন সৌদি আমেরিকান সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। দ্বিতীয়ত, এই বৈঠকের মাধ্যমে উক্ত সম্পর্কের শর্তগুলো স্থির হয়। আমেরিকা সৌদি আরবকে সামরিক সুরক্ষার নিশ্চয়তা দেবে। এর মধ্যে ছিল প্রেসিডেন্ট রুজভেল্টের প্রতিশ্রুতি যে তিনি আরবদের বিরুদ্ধেই কোনোভাবেই ইহুদিদের সাহায্য করবেন না। এর বিনিময়ে সৌদি আরব আমেরিকাকে কিছু সুবিধা দেবে, যেমন সৌদি আকাশ সীমায় উড্ডয়ন অনুমতি, মার্কিন বিমান ঘাঁটির অনুমোদন এবং ধাহরান অঞ্চলে প্রবেশাধিকার, যেখানে 7 বছর আগেই ক্যালিফোর্নিয়া অ্যারেবিয়ান স্ট্যান্ডার্ড অয়েল কর্পোরেশন, পরবর্তীকালে যার নাম হয় অ্যারামকো, প্রথম বাণিজ্যিক তেলকূপ খনন করেছিল। তৃতীয়ত, এই বৈঠক এক নতুন যুগের সূচনার ইঙ্গিত দিয়েছিল, আর সেটি হল ব্রিটিশ সাম্রাজ্য আর মধ্যপ্রাচ্যে প্রধান বিদেশি শক্তি নয়। এখন থেকে মুসলিম বিশ্বের বৈদেশিক নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে উঠবে যুক্তরাষ্ট্র এবং তার বিপুল সামরিক ও আর্থিক শক্তি। এই বিশ্ব ব্যবস্থার রদবদল অবশ্য তাৎক্ষণিক ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও একসময় পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ব্রিটেন যৌথভাবে তাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অপারেশনে কাজ করে গেছে। এই স্বার্থগুলোর মধ্যে অন্যতম ছিল মধ্যপ্রাচ্যে উদীয়মান ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী সরকারগুলোকে প্রতিহত করা, যেগুলো সৌদ পরিবার ও অন্যান্য পশ্চিমপন্থী রাজতন্ত্রগুলোর মতো ঘুষে সহজে বিকিয়ে যেত না, বরং নিজেদের দেশের সম্পদ জাতীয়করণের প্রতি আগ্রহী ছিল।